ধ্বংস হইতে জাসদ ধ্বংস হইতে তো ধরেন 10-15 বছর লাগছে বা এখনো ধ্বংসস্তূপের মতো ছোট ছোট আছে, ধ্বংসাবশেষ ঠিকই আছে নানান টুকরাই। এনসিপি আর 6 দিন পর নাই, জিরো। হ্যাঁ, তারপর আমি জি নাই, কেউ স্বীকারই করবে না যে আমি এনসিপি করি, কেউ স্বীকারই করবে না, মারলেও বলবে ভাই আমি এনসিপি করি না। এনসিপি বলবে কোন দলের কথা বলবে, বলবে আমি কোনো রাজনীতি করি না, এরাও গুপ্ত হয়ে যাবে। কারণ এনসিপিতে এখন যে অংশটি আছে তারা সব শিবিরের রিক্রুট করা, এবং জামাত খুব ইন্টেনশনালি এই যে এনসিপিতে শুরুতে যারা ছিল গণ অভ্যুত্থানের যে মূল স্টেক, যারা এরা মূল স্টেক দাবি করে, এরা কিসের মূল স্টেক? এরা একটা ক্ষুদ্র অংশ এনসিপি। এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষুদ্র একটি অংশ এনসিপি। এই জুলাই গণ অভ্যুত্থানে আমি গ্রেপ্তার হয়েছি না, আমি ঘুমাইছি না, আমি জেল খাটছি না, আমি 6 আগস্ট বেরোইছি না। এই নাহিদ সার্জিসটা আমার পাশের রুমে ছিল টিভিতে। আপনি জানবেন না তো, আপনার তো সেই বয়স নেই। কি মামলায় গ্রেপ্তার হয়েছি? আমি মিরপুর মেট্রো রেল পুরনো মামলার আসামি। আপনি খুঁজে দেখেন, আপনি জানবেন কি মামলায় গ্রেফতার হয়েছে সেটা বলেন। সে মামলা তো বললাম না, আপনি এই মামলায় তো গ্রেফতার হন না। কি মামলা হয়েছে আপনি বলেন না, আপনি সার্চ দেন। আমি তো জানি সেটা। কি মামলা জানেন? আপনি বলেন না। আরে ভাই আপনি তো পাগল নাকি? আপনি বলেন যে আপনি কি মামলায় আপনি গ্রেফতার খোঁজ নিয়ে দেখেন, জান আপনি কি মামলায় গ্রেফতার হয়েছেন বলেন, কি মামলায় ক্লিয়ার করেন। আমি কি দুর্নীতি দমনের মামলায়, দুদকের মামলায়? আমি কি ধান্দাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছি? আমি কি ধানমন্ডি থানায় আসামি ছাড়াইতে গিয়ে গ্রেফতার হয়েছি? অবশ্যই। এসব বাটপারি কথাবার্তা বলবেন ওই এনসিপি অফিসে, না জেনে কথা বলবেন না। আপনার যতটুকু বয়স ততটুকু বলবেন। আপনি সার্চ দিয়ে খোঁজ নেন, আপনি খোঁজ নেন, তারপরে অপিনিয়ন দেন, ঠিক আছে? 1 ইঞ্চি লোহা দিয়ে 5 ইঞ্চি কাঠে বেড়া দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু বোঝেন ততটুকু বলবেন, সব জায়গায় খোঁচাখুচি করবেন না। আপনি পারলে আপনি বলেন স্পষ্ট করে যে আপনার মামলাটা কি সেটা বলেন, আপনি খোঁজ নেন, গোটা বাংলাদেশ জানে, গোটা বিশ্ব জানে। আচ্ছা তো বলেন না, আপনি আরেকবার ক্লিয়ার করতে তো সমস্যা নেই যে আমি এই মামলায় গ্রেফতার হয়েছি, সমস্যাটা কি? আমি তো বললাম কোন মামলায় গ্রেফতার হয়েছি, বললাম না? ঠিক আছে, আমি আরেকটু বলি। আপনি কথার জবাব কথায় দেবেন, মাথা দিয়ে ঠেলবেন না। আপনি নাথিং, আপনি জুলাই আপনাকে দেখি নাই, এই হঠাৎ আসা লোক। আপনাকে দেখা, হ্যাঁ আমাকে দেখা গেছে তো। আপনি কোথায় ছিলেন আমি জানি না, যাই হোক সেটাই। আপনি দেখবেন না তো, আপনি আরেকদিন আমার আরেকজন সহালোচক আসছে, আপনি তাকেও একই কথা বলছেন। আপনাকে দেখি নাই তো। মানে ফয়সাল মাহমুদ শান্ত ওনার সাথে আরেকদিন বসে, উনি কাউকে দেখেন না, উনি শুধু উনি নিজে জেলে গেছেন। হ্যাঁ আপনি কোথায় ছিলেন? উনি নিজে জেলে গেছেন। কোথায় ছিলেন? ওনার নিজের ব্যক্তিগত কেলেঙ্কারি থেকে উনি জেলে গেছেন। সেটাকে উনি কি কেলেঙ্কারি আপনি ক্লিয়ার করেন? আপনি ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন। না সেটা উনি ওনাকে ক্লিয়ার করতে হবে। উনি ব্যক্তিগত আক্রমণ করলো কেন? ব্যক্তিগত কি কেলেঙ্কারি বলেন? আপনার ব্যক্তিগত ইস্যুতে কি কেলেঙ্কারি বলেন? ব্যক্তিগত ইস্যুতে কি সেটা সেটা আমি বইলা আপনাকে এখানে আমি ইয়া করতে যাচ্ছি। আপনি সেটা বলেন, কারণ সেটা আমাকে ছোট করেন। আপনি তাহলে বলেন, আপনি বলেন আপনার মামলাটা কি ছিল? আপনার মামলাটা কি ছিল সেটা বলেন। আপনার মামলাটা কি ছিল সেটা কি মামলা ছিল? বলেন না। কি মামলা ছিল? আমরা মূল আলোচনায় ফিরতে চাই না। উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, এটা ক্লিয়ার করতে হবে। ওনার ক্লিয়ার করা উচিত। না এটা আমরা ব্যক্তিগত আলোচনার জায়গা থেকে আমার আলোচনার মধ্যে উনি ইন্টারাপ্ট কেন করবে? আচ্ছা মূল আলোচনা যেতে আমার মূল আলোচনা উনি জবাব দিবে। আমার কথার জবাব আপনি সংক্ষেপে শেষ করেন। হ্যাঁ উনি, আমার কথা হচ্ছে যে এনসিপি বাংলাদেশের রাজনীতির একটি বিস্ফোরা হয়ে গেছে, এবং এনসিপিতে এখন যে কয়েকটা নেতৃত্ব আছে সবগুলো শিবির থেকে রিক্রুটেড। তারা মেটিকুলাসলি এই এনসিপিটাকে ধ্বংস করছে, এবং এনসিপি থেকে একটি বড় অংশ দেখেন ওই যে এনপিএ গঠন করছে, তারাও আন্দোলনের মাঠে ছিল। তারা নানান ধরনের ট্যাগিং করে বের করে দিয়েছে। এনসিপিতে বেশ কিছু প্রগতিশীল নারী এবং আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিল, তারাও নানানভাবে বের হয়ে গেছে। এটা হচ্ছে ওনাদের ডিজাইন। ওনারা ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। এটি আসলে জোট না, এটি একটি জট, রাজনৈতিক জট। এখন আমার আরেকটি কথা বলছেন না যে ইশতেহার প্রতিশ্রুতি না প্রতারণা। আমি মনে করি জামাত যে ইশতেহার দিয়েছে নিশ্চয়ই তারা তাদের মতো করে ভালো করবে যদি তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, কিন্তু তাদের কিছু আকাশকুসুম কল্পনা আছে, এগুলো আসলে সম্ভব না। এগুলো হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতার ঘাটতি। কারণ তারা বলেছে যে তারা বিগত 2001 সালের সরকারের 3টি মন্ত্রণালয় ছিল, মানে একটি অংশ ছিল। একটি অংশ থাকা আর পুরো রাষ্ট্র চালানো এক না। ইসলামী ব্যাংক চালানো আর অর্থ মন্ত্রণালয় চালানো এক না। ওনারা মনে করেছেন যে ইসলামী ব্যাংক চালাইছি আমরা খুব ভালো করে, তার মানে অর্থ মন্ত্রণালয় চালাবো। হ্যাঁ, আর ইবনে সিনা চালাইছি তার মানে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো করে চালাবো। ওনারা তো শুরুতেই একটি কথা বলেছেন যে মুসলিম বিশ্বের জাকাতের টাকা এনে বেকারদের দিয়ে দেবো, বেকার ভাতা। আরে ভাই আমাদের তো ভিক্ষুকের জাতি বানাচ্ছেন, আপনি খয়রাতের টাকা আনবেন কেন? আমরা কি খয়রাতের জাতি? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছিল না, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমাদের তো ভিক্ষুকের জাতি বানানোর পরিকল্পনা। এই সব ঠিক আছে, ওনাদেরটা করুক। তবে বিএনপির যে ইশতেহার, সেই জায়গায় 3টি জায়গা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। একটি জিনিস দেখেন, ওনারা ফ্যামিলি কার্ডের কথা বলেছে। ফ্যামিলি কার্ড আমি একটু আবার যেতে চাই। ভাই আপনি একটু লাইনে থাকুন, আমি আপনার একটি প্রশ্নের জবাব দিতে চাই। আপনি বলেছেন যে কোথায় বরিশালে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে।
আপনার 2025 সালের 29 অক্টোবরের খবর, বরিশাল বার্তার, আপনাদের বরিশালের স্থানীয় কাগজ। হ্যাঁ, ভোলার মনপুরায় গভীর রাতে এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন জামাত ইসলামীর এক ওয়ার্ড সভাপতি। হ্যাঁ, রাত 2টার দিকে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং ওই ব্যক্তি মোহাম্মদ সোহাইব ওই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড জামাত সভাপতির দায়িত্বে রয়েছেন। এই ঘটনার সত্যতা বুধবার সকালে নিশ্চিত করেছেন ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ওসিউল হক। আপনি প্রমাণ চেয়েছেন, একটি দিলাম, এরকম আমার কাছে অনেকগুলো আছে। বাবর ভাই, আপনি বরিশালের লোক, চলে গেলেন লাইন থেকে, যাই হোক এরকম অন্তত 100 আছে আমার কাছে বাবর ভাই, আমি দিতে পারি। আমি অমূলক মাইক পেয়ে অমূলক কথা বলি নাই। লাইনে কেটে গেছে। আমরা আপনার কথা দিয়েই শেষ করতে চাই আজকে, যে সাইদ খান অনেকগুলো কথা বলেছেন, আপনি কি তার কোনো জবাব দিবেন? জি, ডেফিনেটলি জবাব তো দিতে হবে। দেখেন, আমরা আসলে হয়তো জাতি হিসাবে দুর্ভাগা, বিকজ অফ আমরা গত 17 বছর নাইমুল ইসলাম খানদের যুগ দেখেছি যে তারা কীভাবে আওয়ামী লীগের মানে তৈলমর্দন করতো সাংবাদিকতার নামে। এখন আমরা 5ই আগস্টের পরে নতুন নতুন নাইমুল ইসলাম খানদের দেখতেছি, যারা একটি দলকে এমনভাবে এসে কথা বলেন যে মনে হচ্ছে ওই দলের একজন কর্মী, মানে সাংবাদিক না, সাংবাদিক পরিচয় ওনারা ভুলে যান। আপনি চিন্তা করেন তো, টিআইবির মতো একটা সংস্থা বলতেছে যে এই দেশে 600টা অপরাধ হলে সেটার 91% বিএনপি করে, 550টাই বিএনপি সেটার সাথে জড়িত। যেই দেশে তার নিজ দলের নেতাকর্মীরা নিজ দলের কাছে নিরাপদ নয়, তারা অন্তর্কন্তলে মারা যায়, সেগুলো নিয়ে আমাদের সাংবাদিকরা কথা বলেন না। আমাদের সাংবাদিকরা পড়ে থাকেন কি জুলাই এটা সেটা, মানে ছোটো ছোটো যেগুলো ইস্যু সেগুলো একটা তো বলতে হবে, ওই যে তেলবাজি করতে হবে। আমাদের একটা আফসোস যে আমরা আসলে গণ অভ্যুত্থান পরবর্তীতেও এই তেলবাজি সাংবাদিকদেরকে দেখতে হচ্ছে আর কি, এটা হচ্ছে আমাদের জন্য আফসোস। আমরা খুবই আশাবাদী, মানে আশা করব সাংবাদিকদের কাছে যে আপনাদের কাছে জাতির প্রত্যাশা অনেক, আপনারা নিরপেক্ষ থাকবেন এবং আসলে প্রকৃত ঘটনাগুলো তুলে ধরবেন। আপনি দেখেন আজকের আলোচনাটা ইশতেহার নিয়ে হচ্ছে, উনি কিন্তু ইশতেহার নিয়ে একটা কথা বলেন নাই যে হ্যাঁ আমি যেই যুক্তিগুলো তুলে ধরেছি ইশতেহার নিয়ে তার বিপক্ষে আপনি বলেন যে হ্যাঁ এই ইশতেহারে আমার যুক্তিগুলো ভুল ছিল, সেটা নিয়ে কিন্তু উনি বলেন নাই। কিন্তু আপনি দেখেন উনি গণ অভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার দাবি করেন না, এবং মানে আমি মেনে নিলাম যে হ্যাঁ হি ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, ওকে ফাইন। আপনি চিন্তা করেন এই ইশতেহারে, বিএনপির ইশতেহারে ওনারা এই যে জুলাই সনদ এবং এই যে গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, এটা নিয়ে কি ওনারা কথা বলতেছেন? এই যে ওনারা এনসিপি তো জুলাই সনদ স্বাক্ষরই করে। আমাদের তো জুলাই সনদ স্বাক্ষর করে ক্রেডিট নেওয়ার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে জুলাই সনদটা বাস্তবায়ন করা, এবং আমরা সেটার জন্য ফাইট করে যাচ্ছি। আমাদের দরকার জুলাই সনদ বাস্তবায়ন করা, সেটার জন্য সেটা যে আজকে আমাদের তো স্বাক্ষর করে ক্রেডিট নেওয়ার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এই যে দেখেন ওনারা মানে খুবই, যেই মানুষটা 5ই আগস্টের আগে আপনি ওনাকে বলবেন তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রিপোর্ট করছে দেখাইতে, একটা লাইন দেখাইতে, কিন্তু উনি এই 5ই আগস্টের পরে একটা টেলিভিশনে টক শো করেন, সেটা আওয়ামী লীগের মালিকানাধীন টেলিভিশন, আবার এখানকার একটা পত্রিকাতে উনি চাকরি করছেন এই জুলাইয়ের পরে, কিন্তু জুলাইয়ের ক্রেডিট বিক্রি করে, জুলাইয়ের ক্রেডিট বিক্রি করে। হ্যাঁ, কি করছেন বলেন, কি করছেন বলেন, আপনার বয়স কয়দিন আপনি জানবেন কি করছেন বলেন। আচ্ছা, আমি ব্যক্তিগত আক্রমণ থেকে এই যে নাইমুল ইসলাম খান হয়ে ওঠার চেষ্টা, আমরা এটা 5ই আগস্ট পরবর্তীতে এটা চাই না। আমরা চাই যে আমি যে যুক্তি তুলে ধরেছি ইশতেহার নিয়ে, আমি যে ইশতেহার নিয়ে যে যুক্তি তুলে ধরেছি, আপনিও ইশতেহার নিয়ে সেই যুক্তিগুলো তুলে ধরেন। যে আমার যদি যুক্তি ভুল থেকে থাকে আপনি সেটা বলেন যে হ্যাঁ আমি ফ্যামিলি কার্ড নিয়ে ভুল বলেছি, আমি কুমিল্লার বক্তব্য নিয়ে ভুল বলেছি, কিংবা যশোরের বক্তব্য নিয়ে আমি ভুল বলেছি, কিংবা আমি যে এই যে বলে গেলাম যে বিএনপি এই ইশতেহারে জুলাই সনদ এবং যেই গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এটা নিয়ে যদি আপনি ভুল মনে হয় আপনি সেটা নিয়ে বলেন, কিন্তু সেটা নিয়ে বলার মতো কোনো কিছু নাই। বলে কি অন্য আজগুবি কথাবার্তা। কিসের আজগুবি কথা? জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষরই করেছে। জুলাই সনদ নিয়ে তো গণভোটই হচ্ছে, জুলাই সনদ নিয়ে তো গণভোট হচ্ছে। হ্যাঁ, গণভোটে কি বলছে? গণভোটে যেখানে স্পষ্ট করে বলা আছে যে জনগণের ভোটে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। বিএনপি তার ইশতেহারে উল্লেখ করেছে না সেটা হবে না, হবে কি নিম্ন কক্ষে আসন পাওয়ার ভিত্তিতে। সেটা ভিত্তিতে এনসিপি তে তাদের চাঁদাবাজির যে বর্ণনা দিলেন, এই বিষয়ে আপনি কিছু বলবেন? সেগুলো মিথ্যা বানাই বলছি, অথচ সার্চ দেন, যদি মিথ্যা হয় তাহলে নিউজগুলো আছে কেন? স্ক্রলিং করেন। কি 6 মাস আগের ঘটনা, এইগুলোর উত্তর আপনি হাজার হাজার টকশোতে পাবেন। এগুলোর বিরুদ্ধে উনিই বলছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, উনি নিজে উত্তর দিয়ে দিয়েছে। বলেন।
আপনি কিভাবে দেখেন এই দুজনার এই কথাবার্তায়? আপনি কি বলতে চাচ্ছিলেন যেন? ধন্যবাদ আপনাকে। আজকের যে আমাদের মূল আলোচনা ছিল সেটা হলো নির্বাচনী ইস্তিহার। সেখানে সবার শেষে একটা কথা আমি বলতে চাই, ওনাদের বিষয়টা বলতে চাই যে ওনারা যে বিতর্কগুলো নিয়ে এসছেন, বিশেষ করে সেই সাংবাদিক ভাই কালের কণ্ঠের, উনি কিন্তু যৌক্তিক কিছু বিষয় নিয়ে এসছেন যার প্রশ্ন কিন্তু উনি সুন্দরভাবে দিতে পারতেন না। ব্যক্তিগত অ্যাটাক চাবো না, শেষ করতে চাই, শেষ করতে চাচ্ছি। আমরা মব তিনজনকে 1 মিনিট করে দিতে চাই। হ্যাঁ, আমি একটু বলি, আমরা মব সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি নতুন রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা হবে, যে রাষ্ট্রে তরুণদেরকে কাজে লাগানো হবে, যে রাষ্ট্রে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা থাকবে, যে রাষ্ট্রে মানুষের সকল সুবিধা পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব সাইদ খান, আপনাকে 1 মিনিট। জি, বিষয়টি হচ্ছে কি যে আপনার যদি কোনো ফিলসফি না থাকে, ইডিওলজি না থাকে, তখন আপনি উদ্ভ্রান্ত এবং বিভ্রান্তের মতো কথা বলবেন এবং কথা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসবেন। যেমন ওনার দুইটা, আমি 30 সেকেন্ডে জবাব শেষ হয়ে যাবে। ফ্যামিলি কার্ড আর টিসিবির কার্ড যে এক না, এটি উনি জানেন না, ওনার পড়াশোনার ঘাটতি আছে। ঠিক আছে, 2001 সালে কুমিল্লা ইপিজেড কুমিল্লা ইপিজেড হয়ে গেছে। কুমিল্লা ইপিজেড নিয়ে এর পরবর্তীতে তারেক রহমান কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন। উনি আমাকে দলকানা বলেছেন যে আমি হঠাৎ আবির্ভূত। এখন ওনার বয়স কয়দিন আমি জানি না। উনি যদি পরে জন্ম নেন তাহলে উনি আমার সম্পর্কে কি করে জানবেন? হ্যাঁ, এবং আমরা কি করেছি, আমাদের কন্ট্রিবিউশন কতটুকু সেটি ওনার পূর্বপুরুষরা হয়তো জানেন, ওনার নাহিদ বা আক্তাররা হয়তো জানেন যে আক্তারদের জন্মই আমাদের হাতের উপর থেকে। যশোরে চিনি কলের কথা বলেনি, বলেছে আখ চাষ বা চিনি শিল্পের বিকাশের জন্য আখ চাষে উৎসাহিত করা হবে। মিসকোড করে মানে একজনকে বিভ্রান্ত করা ঠিক হবে না। মিথ্যা কথা বললেন না। না না, আমি কোথায় চলতেছে? ভিডিও চলতেছে। হ্যাঁ, ভিডিও চলতেছে, এটা সমস্যা কি? আমি তো জানি ওইটা বক্তব্য শোনেন, স্পষ্ট আপনার বলছে, বক্তব্যে যশোরে আমার চিনি কথা কল। চিনি শিল্প বলেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। চিনি শিল্পের দর্শকের বিকাশের জন্য বিচার করবে। আখ চাষে উৎসাহিত করবে। আর উনি যে একটা কথা বলছে না যে বিএনপি ভাওতাবাজি করেছে, দেখেন জন্মেই ভাওতাবাজি শব্দটি কত মানে আত্মগত হয়েছে। তার মানে জন্মেই ভাওতাবাজি, ঠিক আছে? সে মধ্যমপন্থী দল না ইসলামিক দল না কোথায়, এটা ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে, বুঝছেন? সুতরাং আমি আমার এই তরুণ বন্ধুর কাছে আহ্বান, ব্যক্তিগত অ্যাটাক না, মানুষের মন জয় করার চেষ্টা করেন। মব করে শাপলা কলে নিয়েছেন, মব করে বিচারপতিদের কাছ থেকে নানান রায় আদায় করেছেন, মব করে শিক্ষকদেরকে ক্যাম্পাস ছাড়া করেছেন, মব করে শাহবাগে মানে ইউনূস সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে নানান কাজ করতে বাধ্য করেছেন। এখন মব করে এই নির্বাচনটিকে ভ্যান্ডালাইজ করার জন্য নানান আপনারাও মাঠে আছেন। মানুষকে শক্তিশালী করতে হলে মানুষকে ক্ষমতায় আসলে 5 আগস্ট মব করছি, গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। আমরা আসলে 5 আগস্ট মব করছি এবং মব করে আমরা আসলে শেখ হাসিনাকে আমরা বিতরিত করেছি। মিসকোট করবেন না, 5 আগস্ট আমার কথা বলতেছি, আমার কথা বলতেছি। আচ্ছা, আমরা শুনতে চাই। 5 আগস্ট আমরা আসলে মব করছি, মব করে আসলে শেখ হাসিনাকে বিতাড়িত করছি। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। আমি যেটা ইশতেহার নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বিএনপি এই ইশতেহারে বিশেষ করে জুলাই সনদে এবং গণভোটের যে বিষয়গুলোকে ওনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং উচ্চকক্ষের যে ক্ষমতা হ্রাসের কথা বলেছেন, আমরা তরুণরা মনে করি বিএনপি এই বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং যেই দলগুলো যে ইশতেহার দিয়েছে আমরা আশা করব। বিএনপি তো গণভোটের পক্ষে বলছেন। না না, এখানে কোথায় উচ্চকক্ষে ওনারা ক্ষমতা হ্রাস করে দিয়েছেন, যে উচ্চকক্ষ আপনার সংবিধান সংশোধনী কোনো বিল যাবে না, তারপরে আস্থা ভোটে কোনো ধরনের কর্তৃত্ব থাকবে না উচ্চকক্ষে। না না, মানে এটা তো মানে এটা বিএনপির ইশতেহারে উল্লেখ আছে যে মানে আগামী যদি উচ্চকক্ষ হয়, উচ্চকক্ষটা কেমন হবে। মানে আমরা বলেছি যে উচ্চকক্ষটা হবে জনগণের ভোটে সংখ্যানুপাতিক হারে, কিন্তু বিএনপি বলতেছে না, এটা জনগণের ভোটে হবে না, এটা হতে হবে যে নিম্নকক্ষে যে দল যতগুলো আসন পাবে তার ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে। গণভোটের যে দফাগুলো, সেই দফাগুলোতে এটা স্পষ্ট উল্লেখ আছে যে এটা হবে এটা হবে জনগণের ভোটের ভিত্তিতে, কিন্তু বিএনপি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের মতো করে একটা বিষয় ইন্ট্রোডিউস করছেন। আমরা মনে করি যে যেহেতু গণভোটের আমি তো এই জন্য পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। আমি তো বলতেছি না যে যেহেতু এটা হচ্ছে গণভোটের একটা বিষয়, ওনারা এটা না করে ওনারা এটা পুনর্বিবেচনা করবেন এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর যদি উচ্চকক্ষ হয়, না হলে আসলে উচ্চকক্ষ রাখার কোনো দরকার নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচনের ইশতেহারে যেসব প্রতিশ্রুতি রয়েছে আমরা আশা করব যে